কিছু দেখে নিলে। তামান্না মাথা উপর নিচ করে সম্মতি জানালো। নিশাত খান তামান্নার পাশে এসে বলে, আমার রুমালটা কি এখনো লাগবে নাকি এবার ওষুধ জল শুকিয়ে গেছে? তামান্না নিশাদের দিকে তাকালো, শুধু মুখে কিছুই বলল না। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। কাজী যখন দেনমোহর ও সব কিছুর ব্যাপারে বলে ফালাককে বলে, ফালাক কান্নার সাথে বলে, কবুল। পরপর 3 বার কবুল বলার পর জুলফিকারকে কবুল বলতে বলা হয়। জুলফিকার সোজা তার ঘোমটা দেয়া বধূকে দেখে বলে। সবাই একসাথে বলে ওঠে আলহামদুলিল্লাহ। সওদাগর মহলে এসে পৌঁছালো সবাই। বিয়ের পর থেকে এই পর্যন্ত ফালাকের মনটা খুবই খারাপ ছিল। ভালোবাসার ব্যক্তিকে বিবাহ করার পরেও মনটা খারাপ হওয়ার একমাত্র কারণ তার চরিত্রে দাগ লাগানো। সে তো এই ভয়টার জন্যই জেহিরকে বিয়ে করতে নারাজ ছিল। তবুও যখন রুবাইদা বোঝালো তার জন্য জেহির উদ্যম ও বিয়ের পর তারা ঢাকায় অথবা যশোর শহরে থাকবে, তখন ভেবে দেখলো বিয়ে করবে। অন্তত যাকে ভালোবাসে তাকে না পেলেও তার মায়ের শেষ চাওয়া পূরণ হবে। কিন্তু তার ভাগ্য তো আগে থেকেই লেখা ছিল। এই যেমন 2 ভাইয়ের দুরকম চক্রান্ত। একজন ভদ্র সভ্য সুশীল ও শান্ত ব্যবহার দেখিয়েছে, তো আরেকজন পুরো বিপরীত চরিত্র নিয়ে চলেছে। শেষমেশ কিনা জেহির আর জুলফিকারের মাঝে জিতে গেল জুলফিকার। ফালাককে আয়নার সামনে বসিয়ে সাজানো হচ্ছে। একটু পরে তার বাসর। এতক্ষণ মনটা বিষণ্ণ থাকলেও এখন বেশ ফুরফুরে আছে। কি করি বা মনটা খারাপ থাকে তার? রোহিণী, তামান্না আর চিত্রা, এদের মতো এত ভালো মনের মেয়েদের জন্য ফালাকের মন আপনা আপনি ভালো হয়ে যায়। 3 জনে মিলে অনেকক্ষণ ধরে ফালাকের সাথে ভালো মন্দ গল্প করে। এখন গল্পের শেষ প্রান্তে ফালাক এক চিলতে হাসি উপহার দিল, যেটা দরজার কোণায় দাঁড়িয়ে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয় রুবাইদা। মেয়েটার মুখে হাসি দেখলে তার কলিজা ঠান্ডা হয়ে যায়। মনে হয় ফারজানাকে দেয়া কথা সে রাখতে পেরেছে। রুবাইদা একটু স্বস্তি পেলেও মনটা তার আনচান করছে। আজকের কাজটা কি ঠিক হলো ভাবছে সে। জুলফিকার কি আদৌ সুস্থ হবে? ডাক্তার তো বলল 50% রিকভার করেছে। যদিও সুস্থ হয় তবুও তো অনেক বিপদ। সে কি মানবে আমার মিষ্টি মাকে? আমার ছেলেটা যে রাগী, আর যদি এই বিয়ে নিয়ে সব কিছু ভুলে যায় তখন? ধুর, কি ভাবছি আমি এসব? এটা বাস্তব জীবন, সিনেমা না। সিনেমায় ভিন্ন কিছু দেখানো হয়। আর তাছাড়া আমি তো আছি। আমি থাকতে জুলফিকার কখনো ফালাককে মানতে আপত্তি করবে না। আবার ভাবছে, যদি আমার সামনে বউকে মর্যাদা দিয়ে পিছনে বউকে অধিকার না দেয় তখন? মা হয়েও দুরকম ভাবছে দেখে নিজেই বিরক্ত হলো। ফালাককে নিয়ে এতটাই দুশ্চিন্তা বাড়ছে যে ছেলেকে নিয়েও ভালো মন্দ কল্পনা করে নিল। রুবাইদা একবার বাইরে থাকা জুলফিকার তো একবার ভেতরে বসে থাকা ফালাকের দিকে তাকাচ্ছে। মনের মধ্যে দুজনকে নিয়ে চিন্তা হচ্ছে তার। এদিকে জেহেরকে নিয়েও চিন্তা হচ্ছে, ও বাসায় এলে কি বলবে? সত্যি কি সব মেনে নিতে পারবে জেহের? আরও অনেক কিছু ভেবে যাচ্ছে। রোহিণী হাসতে হাসতে দরজার দিকে তাকালো। দেখতে পেল চিন্তিত অবস্থায় রুবাইদাকে। খুব ভালো করেই বুঝতে পারছে রুবাইদা কি ভাবছে। রোহিণী ধীর পায়ে আসলেও রুবাইদার কাছে, পাশে দাঁড়িয়ে রুবাইদার কাঁধে হাত রেখে বলে, এত ভেবো না খালামণি, তোমার ছেলেটাও যত্ন নিতে জানে। মেয়েটার সাথে অন্যায় করলাম না তো? আমার ছেলে তো ওকে ভালোবাসে না। আজ ভালো না বাসলেও একদিন ঠিক বাসবে। মেয়েদের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ কি বলতো? মুখে কিছু না বলে প্রশ্নবিদ্ধ নয়নে চেয়ে আছে রোহিণী। রুবাইদা হতাশ ভঙ্গিতে বলে, স্বামীর ভালোবাসা হলো একটি নারীর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। স্বামী যদি দামি গয়না না দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে জানে, তাহলে স্ত্রীর জীবন সুখে ভরে যায়। একটু সম্মান, একটু ভালোবাসা, এগুলোর বাইরে কারোর থেকে না, একমাত্র স্বামীর থেকেই যে আশা করা যায়। তোমার কি মনে হয় এগুলো ফালাক পাবে না? পেতো, যদিও জেহেরকে বিয়ে করত। আর নিজের ছেলের উপর ভরসা নেই খালামণি? ছেলে আমার স্বচ্ছ মনের, কিন্তু আমি যেগুলো বললাম ওগুলো আমি কখনোই দেখিনি। পাগলা মনের অধিকারী ছেলে কি আমার পারবে তার বউকে সঠিক মর্যাদা দিতে? জুলফিকার ভাইয়ের মাঝে আমি নেগেটিভ সাইড খুব কম দেখি, তবে এটা বলতে পারছি না যে বৈবাহিক জীবনে সে কতটা এগিয়ে যেতে পারবে। আসলে আমি আর স্যার যে কয়টা মানসিক রোগী দেখেছি, তাদের সবাই যে
সুস্থ জীবন পেয়েছে এমন না। অনেকে আছে চিকিৎসা অবস্থায় মারা গেছে, তো অনেকে আছে এখনো সুস্থ হয়নি। আবার এমনও আছে চিকিৎসা করার মাঝেই কোনো এক অ্যাক্সিডেন্টের কারণে আপনা আপনি সুস্থ হয়ে গেছে। এগুলো রেগুলার ট্রিটমেন্টের ফল হয়ে থাকে। জমিনের ডাক্তার চিকিৎসা চালাবে আর উপরে আল্লাহ তার মর্জি দেখাবেন। তাই আমি শতাধিক গ্যারান্টি না দিলেও আংশিক গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি যে জুলফিকার ভাইয়ের মনে ফালাক জায়গা করে নিয়েছে। তোমার ওই মানসিকভাবে অসুস্থ ছেলেটা তার বউ ব্যতীত কিছুই বোঝে না। রুবাইদা চোখের পানি মুছে বলে, আমার মিষ্টিমা আর আমার ছেলেটা যেন সুখে জীবন পার করতে পারে, এটাই চাওয়া। রোহিণী মাথাটা উপর নিচ করল। তামান্না গলা উঁচিয়ে ডাক দিল, রোহিণী আপু আসো, ফালাককে নিয়ে ভাইয়ের ঘরে যেতে হবে তো। রোহিণী আর রুবাইদা মিলে আসলো ফালাকের কাছে। চেয়ারে বসে ফালাক আয়না দিয়ে দেখলো রুবাইদাকে। রুবাইদা ফালাককে দেখে নেয়। মেয়েটার খোপা করে সেই খোপায় বেলির কাজটা দিয়ে সাজানো। মুখে এখন নেই কোনো গাঢ় সাজ, চোখে চিকন করে কাজল দেয়া আর ঠোঁটে লাল লিপস্টিক, লাল বেনারসির সাথে গলায় একটি চেন, কানে ছোট্ট দুল আর হাতে আছে রুলি। আলতো হেসে ফালাকের থুতনিতে হাত রেখে বলে, আমার মিষ্টিমা, আজকে তাকে পুরো মিষ্টি বধূ লাগছে। ফালাক মৃদু হাসল। নজর করা সেই হাসি। সবাই মিলে ফালাকের প্রশংসা করছে। রুবাইদা বিছানা থেকে লাল বড় ঘোমটা নিয়ে ফালাকের মাথায় দিয়ে দিল। মুখটা অবধি ঢেকে দিল ঘোমটা দিয়ে। জুলফিকারের ঘরে এসে আলো জ্বালানো হলো। রোহিণী সুইচ অন করতে ঘরটা আলোতে জ্বলজ্বল করে উঠল। রুবাইদার কথা অনুযায়ী কেউ মোমবাতি দিয়ে ঘর সাজালো না। যদি জুলফিকার পাগলামি করে অঘটন ঘটিয়ে দেয়। বিছানার চারপাশ জুড়ে রজনীগন্ধা আর গোলাপের মিশ্রণে সাজানো। মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে ভালোবাসার প্রতীক দেয়া। ঘর জুড়ে ফুলের সুঘ্রাণ ছড়িয়ে আছে। ফালাকের মনের মাঝে এক আলাদা শিহরণ দিয়ে গেল। এটা তার বাসর ঘর। ইস, কি লজ্জা লাগছে এটা ভাবতে। তারপর আবার এই প্রথম সে কোনো পুরুষের সাথে রাত্রি যাপন করবে। হোক সে তার বর। জীবনের প্রথম রাত কোনো পুরুষের সংস্পর্শে বলে কথা। ফালাককে ভিতরে আনার কিছুক্ষণ পরেই আনা হয় জুলফিকারকে। জুলফিকারকে আনলো তাহির আর নিশাত খান। জুলফিকারকে সোজা ফালাকের সামনে দাঁড় করানো হলো। রুবাইদা পেছনে তাকাতেই মর্জিনা একটি ব্যাগ এগিয়ে দিল। সেখান থেকে দেনমেহরের টাকা বের করে রুবাইদা বলে, আমার ছেলেটা মানসিকভাবে অসুস্থ, বিয়ের এত নিয়ম ও বুঝবে না। যেহেতু বৈবাহিক জীবনে পা দিয়েছে, তাও আবার এই মস্তিষ্কে, তখন আমাদেরকেই তো ওর হয়ে দায়িত্ব নিতে হবে। যেটা তোদের একাকিত্বের মাঝে রাখার কথা আজ শাশুড়ি হয়ে আমি পূরণ করে দিচ্ছি। পাশরের আগে দেনমোহরের টাকাটা তোকে দেওয়া উচিত। বলেই এক নিঃশ্বাস নিয়ে লজ্জাকে প্রকাশ না করে বরং দমিয়ে রেখে জুলফিকারকে বলে, আব্বাজান, তোমার বউকে এই টাকাটা দাও। জুলফিকার টাকাটা নিতে যাবে ঠিক তখনই ফালাক বলে, এই টাকা তো আমার স্বামীর উপার্জিত না মিষ্টিমা। ওর উপার্জিত না, কিন্তু শোরুমের টাকার অধিকার তোর স্বামীর বেশি, কারণ ওই তো এগুলোতে দেখভাল করে এসেছে। কয়েক মাস হলো অসুস্থ। এছাড়া এই মিষ্টিমা, আমি আমার দেনমোহরের টাকাটা এখন নিতে চাই না। বউ হিসেবে আমি ওটা মাফ করে দিলাম। যেদিন আমার স্বামী নিজে উপার্জন করতে পারবে সেদিন না হয় এই টাকা তার হাত থেকে নিব। এছাড়া আমার এগুলোর প্রয়োজন নেই। এগুলো ওর নামেরই টাকা, ওর অ্যাকাউন্টে আসে। আমরা ওর সই ছাড়া উঠাতে পারবো না, তাই বর্তমানে আমার থেকে দিচ্ছি। নিয়ম তো শুধু দেনমোহর দিয়েই স্বামীর হক আদায় করতে পারবে এমন তো না মিষ্টিমা। নিয়ম তো এটাও আছে, বউ যদি স্বামীর অবস্থা বুঝে সবকিছু মাফ করে দেয় তাহলে স্বামী তার হক আদায় করতে পারবে। আমি বউ হয়ে আমার স্বামীকে সেই হক নির্দ্বিধায় দিয়ে দিলাম, না হলে আমাকেও যে লোভী বউ হিসেবেই ধরা হবে। রুবাইদা আর কোনো কথা বলো না। এই সুযোগে বিছানার নিচে গিয়ে বসলো তামান্না, চিত্রা আর মর্জিনা। ওদেরকে নিচে বসতে দেখলো জিসান আর নিশাত খান। ওরাও চলে গেল লুকিয়ে। জিসানকে দেখে মর্জিনা ভ্রু কুঁচকে ফিসফিস করে বলে, আপনি আসলেন কেন? জিসান মর্জিনাকে ফিসফিস করতে দেখে নিজেও ফিসফিস করে বলে, ধুর পাগল। মর্জিনা আর কিছু বলো না। নিশাত খান এসে তামান্নার পাশে ঝুঁকে ফিসফিস করে বলে, এখানে বসে আছেন কেন? বাসর দেখবো তাই। বড়দের এগুলো দেখতে হয় নাকি?
বড়দের এগুলো না দেখলে আমরা ছোটরা শিখবো কিভাবে যে বাসরে আসলে কি করে? আমরা ছোটরা তো বড়দের থেকে শিক্ষা নেই, বাসরের শিক্ষাটাও শিখে নিতে চাই। আপনার সাথে কথায় পারা যাবে না মিস রকচটা। আসছে আমার আরেকজন, আপনি আসতে গেলেন কেন? আমিও দেখতে চাই। আচ্ছা, আমরা তো আছি খাটের নিচে, বাসো তাহলে দেখবো কি করে? বাসর সচক্ষে দেখবো না, আমরা তো শুধু শুনবো ওরা কি কি করে, এগুলো শুনবো আর নিচে বসে থেকে কল্পনা করব। চিত্রা এবার বলে ওঠে। আরে জুলফি ভাই তো পাগলা, পাগলা আবার বাসর বোঝে নাকি? এই জন্যই তো আগ্রহ নিয়ে বাসরটা দেখার ইচ্ছা জাগলো। হেসে দিল বাকিরা, তবে সেই হাসি নেই কোনো আওয়াজ। রোহিণী লক্ষ্য করলো বিছানার নিচে কিছু একটা আছে, তাই একটু দূরে গিয়ে নিচে তাকালো। এতগুলো মানুষকে একসাথে ধস্তাধস্তি করে ঝুঁকে বসে থাকতে দেখে অবাক হলো। মুখে হাত দিয়ে হেসে দিল। রুবাইদা এবার চারপাশে তাকালো। বিছানার পাশে ছোট্ট টেবিলটিতে দুধের গ্লাস ও পানির ডিব্বা আছে। এগুলো পুরনো সময়ের থেকেই করে আসা হয়, যদিও পান খাওয়ার কেউ নেই তাও রাখলো। এটা দেখে হেসে দেয় রুবাইদা। লজ্জা লাগছে ছেলের বাসরে এভাবে থাকতে, কিছুই তো করার নেই। এসেছিল দেনমোহরের বিষয়টা বুঝিয়ে দিতে, সে তো আর জানে না তার ছেলে সুস্থ, জানলে এত কষ্ট করতো না। রোহিণীর দিকে তাকিয়ে রুবাইদা বলে, বাকিরা কোথায় গেল? চলে গেছে ওরা, চলো আমরাও যাই। আচ্ছা চল, আব্বাজান ভিতর থেকে চিটকিনি দিয়ে দাও। বলেই চলে গেল দুজনে। জুলফিকার গিয়ে দরজা বন্ধ করে দিল। শব্দটা বেশ জোরেই হলো। মর্জিনা ভয়তে একটু ঢলে পড়ল জিসানের বুকের উপর। তামান্নার শব্দ পেয়ে বলে, এবার বাসর শুরু হবে। চিত্রার কথা শুনে হেসে দেয় নিশাত খান। এদিকে দরজা দেওয়ার পর বিছানার নিচে এক পলক তাকিয়ে মৃদু হাসল জুলফিকার। সে তো খুব ভালো করেই জানে এখানে কি চলছে। জুলফিকার এগিয়ে আসতেই ফালাক একটু ঝুঁকিয়ে জুলফিকারের দু পা ধরে সালাম করে। এগুলো তাকে শিখিয়ে দিয়েছে এক মুরব্বী। দিনমোহর ও পায়ে সালাম সহ কিছু বিষয় জানিয়ে রাখা হয়েছিল আগেই। ফালাক সালাম করছে, জুলফিকারের হাত দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু আটকানোর আগে সালাম দিয়ে উঠে দাঁড়ালো ফালাক। জুলফিকার এবার ফালাকের ঘোমটা ধরে মুখটা দেখতে থাকে। ফালাক ঠোঁটের উপরের পাতা দিয়ে নিচের পাতা টিপে দাঁড়িয়ে আছে। বাসরের সূচনা শুরু হলো মাত্র। মনের মাঝে এখন জুলফিকারকে নিয়ে অনেক ভাবনা চিন্তাই আসে। ফালাকের এই অল্প সাজিয়ে মুখশ্রী দেখে জুলফিকার প্রথমেই বলে, মাশাআল্লাহ, আমার মেহবুবা। ফালাক এবার জুলফিকারের দিকে চোখ রাখলো। জুলফিকার আলতো হাসলো। জুলফিকারের চোখের দিকে পলক দৃষ্টি দিয়ে চেয়ে আছে ফালাক। একটু অবাকের সাথে বলে, কি বললেন আপনি? মেহবুবা। ফালাকের কেন জানি আরো ভালো লাগলো এখন। এই নামটা তার মন ছুঁয়ে নিল। মনে মনে ভাবছে, শেষমেশ এই পাগলাটা আমার স্বামী। আহা, স্বামীর দেয়া নামটা শুনতে কত ভালো লাগে। ফালাকের এই চাহনি লক্ষ্য করে জুলফিকার মন চাচ্ছে বরাবরের মতো আবারও লজ্জায় ফেলতে তার বউকে। তাই দুষ্টুমি করে ফালাককে লজ্জায় ফেলতে বলে, এভাবে তাকাবি না বউ, আমার শরম করে। চোখ বড় বড় করে ফালাক বলে, লুচ্চা পাগলার আবার শরমও আছে। আমি পাগল হলে তুইও পাগলি, লুচ্চা পাগলের লুচ্ছি পাগলি। নিচ থেকে কথাগুলো শুনিয়ে মিটমিট করে হেসে দেয় সবাই। নিশাত খান তো এক দৃষ্টিতে চেয়ে আছে তার রকচটার দিকে। এখন যেভাবে হাসছে তাতে করে নিশাত খান যেন আপনা আপনি ঘায়েল হয়ে গেল। ফালাক মুখটা কুঁচকে বলে, আপনি পাগল না, আপনি ঢপবাজ। জুলফিকার এবার ফালাকের কাছে আসতে নেয়। ফালাকে এটা দেখে লজ্জায় মাথাটা নিচু করে নিল। ফালাকের কানের কাছে মুখটা রেখে ধীর কণ্ঠে বলে, বাসর করবি না বউ? ফালাক চোখ মেলে জুলফিকারের ঠোঁটের দিকে তাকালো। বিছানার নিচ থেকে কেউ কিছু শুনতে পেল না। কান বিড়ালের মতো খাড়া করে শোনার চেষ্টা করছে সবাই। জিসান এবার ধৈর্যহারা হয়ে রেগে গেল। জোরে চিল্লিয়ে বলে, কেউ কথা বলছে না কেন? কিছুই তো শুনতে পাচ্ছি না। তামান্না এবার জিসানের মুখটা জাপটে ধরল, কিন্তু যা শোনার শুনে নিল ফালাক ও জুলফিকার। এবার জুলফিকার হেসেই দিল। সে খুব ভালো করেই জানত তার এই ভাইটা ঠিক কতক্ষণ ধৈর্য ধরে এখানে থাকবে। ফালাক এবার চোখটা বেঁকিয়ে বিছানার নিচে করল। জুলফিকারকে সালাম করার সময় তো ঘোমটা দেয়া ছিল, তাই কাউকে দেখতে পায়নি। এখন নিচে বসে মাথাটা ঝুঁকিয়ে বিছানার চাদর উঁচু করল। দেখতে পেল 5 জনকে। ওরা ফালাককে দেখে দাঁত বের করে হেসে দিল। ফালাক ঝুঁকে যাওয়ার পরপরই জুলফিকারের ঝুঁকে ওদেরকে দেখছে।
ওদের হাসির সাথে দাঁত বের করে হাসি দিল জুলফিকার নিজেও। এক এক করে সবাই উঠে দাঁড়ালো। চিত্রা তো উঠতে গিয়ে গলায় পাড়ি খেল। ফালাক সূক্ষ্ম দৃষ্টিতে সবাইকে দেখে নিল। জিসান তামান্নাকে ধাক্কা দিয়ে দৌড়ে জুলফিকারের পাশে চলে আসে। তামান্নাদের দিকে আঙুল দেখিয়ে বলে, ওরা তোমার বাসর দেখবে জুলফি। ফালাক হাঁ করে তাকালো এমন কথা শুনে। এভাবে বাসর বাসর করে এরা উচ্চারণ করে যেন বাসর এমন একটা জিনিস যেটা নিয়ে গর্ববোধ করা যায়। জুলফিকার একবার ফালাকের দিকে তাকালো, মনে মনে ভেবে নিল, একবার না হয় মেহবুবাকে লজ্জায় ফেলাই যাক। জুলফিকারের প্রতি পদে ফালাককে লজ্জায় ফেলতে বেশ ভালো লাগে, তাই তো একটু গলা উঁচিয়ে সবার সামনে লজ্জার মাথাকে বলেই দিল, তোমরা বাসর দেখবে আমার? আচ্ছা দেখো বাসর। ফালাক চোখ বড় করে চাইল জুলফিকারের মুখপানে। সবাই আহামকের মতো চেয়ে রইল। এই পাগলের থেকে আর কি আশা করা যায়। নিশাত এবার তামান্নার কানের কাছে মুখ রেখে বলে, বড়দের থেকে বাসর শিখতে চান, ভালো কথা। আর কোনো বড় ব্যক্তি পাননি? এ তো সিনিয়র পাগল। এর বাসর দেখে বাসরে পাগলামি ছাড়া কিছুই শিখবেন না। আপনি তো শিখেছেন, অন্তত তাতেই হবে। এবার মুখটা বন্ধ রাখুন আর এখান থেকে পালানোর কথা ভাবুন। পালাতে যাব কেন? জুলফিকার ভাইয়ের থেকে এখন না পালালে সারা রাত এখানে বসে বসে বাসর দেখিয়ে দিবে কিন্তু। নিশাত ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলে, স্বচক্ষে বাসর দেখাবে? তামান্না চোখ বড় বড় করে রাগের সহিত চাইল। নিশাত তর্জনী আঙুল ঠোঁটে রেখে মুখ বন্ধ দেখিয়ে আবার বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।